এভাবে লোকেট করা আছে যে নিচে এটা রায়পুরা, এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখুন রায়পুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম, কখনো আপনার সাথে দেখা হলে আমি দেখাবো, এখনো আমার কাছে আছে। এইটা আপনার রায়পুরের ম্যাপ। রাইট, থ্যাংক ইউ। জি, বসুন। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করছি সর্বপ্রথম নরসিংদী থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন, সহ সম্পাদক বিএনপি, মানিকগঞ্জ। আপনাকে অনুরোধ করছি আপনি প্রশ্নটি করবেন। মানিকগঞ্জ আছে আমি। মাইক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আমি অ্যাডভান্স এগ্রিকালচারাল কন্ট্রোল উপরে কথা বলবো, যেটা আমাদের একটি দফার মধ্যে 27 নম্বর আর্টিকেল। আমরা এখানে লিখেছি যে প্রোডাকশনকে আমরা কন্ট্রোল করব এবং সেটা ডিস্ট্রিবিউশন কন্ট্রোল করব। কিন্তু আমাদের দেশে যে একটা সমস্যা আছে, যে যেই সময় আমরা যেই বছর দেখি যে আলুর দাম বেশি হয়েছে, পরের বছর আলুর প্রোডাকশন বেশি হয়। যে বছর কফির দাম বেশি, পরের বছর কফি প্রোডাকশন বেশি হয়, কারণ কৃষক মনে করে পরের বছর সে বেশি দাম পাবে। কিন্তু এই অ্যাডভান্স কন্ট্রোলিং নাই। আমরা যদি এখানে সমস্ত প্রত্যেকটা ইউনিয়নের আন্ডারে যত জমিগুলো আছে সবগুলো যদি আমরা আমাদের ডাটাবেজে নিয়ে আসি এবং প্রোডাকশনে যাওয়ার আগে কৃষক যদি তার অ্যাডভান্স এসএমএস এর মাধ্যমে সে যদি আমাদের কাছ থেকে ইনফরমেশন নেয় যে এই বছর আমরা এই সবজি বা এই ফসলটা আমরা উৎপাদন করতে পারবো কিনা, তাতে করে আমরা সারা বাংলাদেশের ডাটাবেস কিন্তু চলে আসবে আমার ডিমান্ডের উপরে কতটুকু প্রোডাকশন করতে পারবো। তাহলে এক্সেস সেই মেসেজটা তখন চলে যাবে কৃষকের কাছে যে আপনি এটা পারবেন না, আপনি কফি পারবেন, কফি পারবেন না, আপনি আখ চাষ করতে পারবেন। এইভাবে সারা বাংলাদেশে একটা কন্ট্রোলিং সিস্টেমে চলে আসবে, যেটা আমাদের 27 নম্বর আর্টিকেলে উল্লেখ নেই। 27 নম্বর আর্টিকেল আছে উৎপাদন, বিপণন এবং তার সুরক্ষা। কিন্তু আমি বলছি না, উৎপাদনের আগে আমি কন্ট্রোল করব যাতে করে আমার উৎপাদন অধিক না হয় এবং সেটা সুষম হয় সারা বাংলাদেশের মধ্যে। তার মধ্যে এখানে আমার আইটি কন্ট্রোল থাকবে, যে আমার এক্সেস যদি প্রোডাকশন হয় সেই এক্সেস প্রোডাকশন আমি কিভাবে বিদেশে এক্সপোর্ট করতে পারবো, বিদেশে বাজারজাত কিভাবে আমাকে সরাসরি একটা ইউনিয়নের সাথে যুক্ত হবে, তাদের এখানকার কৃষকও সরাসরি রপ্তানি করতে পারবে। প্রশ্নটা সরাসরি নাম্বার 2, একটাই। ওয়েস্ট এনার্জি উপরে আমি একটা কথা বলবো। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি দয়া করে একটি বলবেন, আপনি কোনটি বলতে যাচ্ছেন, এগ্রিকালচার না ওয়েস্ট প্রজেক্ট, দুটোর যে কোনো আমি একটা বলুন। আমি এগ্রিকালচারাল কন্ট্রোলিং বলছি, কিন্তু আমি এই কন্ট্রোলিংটা আমি এগ্রিকালচার রিলেটেড বলছি ঠিক, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এনার্জি সেভিং করে প্লাস এনার্জি এফিসিয়েন্ট মেশিন ব্যবহার করে আমরা কিন্তু পাওয়ার প্ল্যান্টের উপর নির্ভরশীলতা কমাতে পারি। পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড সহ 75টা যে এলিমেন্ট আছে যা আমাকে বায়ু দূষণ করে পরিবেশকে রক্ষা করে সেটাকে সেভ করতে পারি, একটা প্ল্যান খরচ বাঁচাতে পারি। প্রশ্ন। প্রশ্ন হলো, আমরা জিরো ওয়েস্টেজের দিকে যাব। ইন্ডাস্ট্রিয়াল যত সব মেশিনারি আছে যারা কিনা ধরেন আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে বসানো আছে, 15% ইফিসিয়েন্সি, 30% ইফিসিয়েন্সি ইনক্রিজ করা, ওইগুলোকে রিপ্লেস করে বৈদেশিক সাহায্য বা সাবসিডি নিয়ে আমরা তাদেরকে অনুপ্রাণিত করলে আমাদের এনার্জির ডিমান্ড কমে যাবে। সেই জন্য আমি বলছি আমরা কেন জিরো ওয়েস্টেজে যাচ্ছি না, এনার্জি এফিসিয়েন্ট প্রশ্নটা সরাসরি প্রশ্নটাতে যান। না, এক মিনিট, ওনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ইঞ্জিনিয়ার সাহেব। আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি, আপনাকে আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাইছি। আহ, যুক্তরাজ্যে যুক্তরাজ্যে ওরা জিরো ইমিশনের টার্গেট একটা করেছে, যে কার্বন ডাইঅক্সাইডের জিরো ইমিশনের টার্গেট একটা করেছে। এখানে পর্যায়ক্রমিকভাবে ওরা প্রথমে ডিজেল, লন্ডন শহরের মধ্যে প্রথমে যেটা করছে, আস্তে আস্তে ওটা পুরো ইউকে তে ওরা নিয়ে যাবে। প্রথমে ডিজেল, তারপরে পেট্রোল, ওরা ইলেকট্রিক গাড়িকে এনকারেজ করছে বেশি। তো সেই জন্য ইলেকট্রিক গাড়ির উপরে এখানে রোড ট্যাক্স নেই, পার্কিং চার্জ অনেক জায়গায় নেই, আরো কতগুলো তারা সুবিধা দিয়েছে। কিন্তু ওরা একটা ফেজ করেছে, এটা প্রায় 5 বছর আগে থেকে ওরা শুরু করেছে, এবং ওদের টার্গেট হচ্ছে 2050 সালের মধ্যে পুরা ইউকে তে ওরা কোনো ডিজেল গাড়ি রাখবে না। খুব সম্ভব লন্ডনের ভিতরে খুব সম্ভব আপনার 2030 সালের ভিতরে ওরা ডিজেল এবং পেট্রোল গাড়ির ডিলারশিপে বেচা কেনাটা একদম বন্ধ করে দিবে ওরা। ডিলারশিপ, এখন আপনার একটা ডিজেল গাড়ি আছে, আপনি বিক্রি করবেন, আমি কিনলাম, সেটা অন্য বিষয়, কিন্তু ডিলার পর্যায়ে। তো দেখুন, ওরা যদি 2010 থেকে শুরু করে থাকে, এটা খুব সম্ভব 2010 থেকে প্রবাবলি, না 2010 না, 2014 থেকে বোধহয় শুরু করেছিল।
2014 থেকে শুরু করে ওরা 2050-এ টার্গেট করছে একটা সময় নিয়ে। তো আপনি যেই জিনিসটা বলছেন, কারণ এখানে আপনি যেগুলা বলছেন যে বাই প্রোডাক্ট গুলো অথবা ওয়েস্ট গুলো যেগুলা বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি যেগুলা পলিউশন ক্রিয়েট করছে, আমার তো সেই মানুষগুলোকে, যাদের মিল ইন্ডাস্ট্রি আছে সেই মানুষগুলোকে তো আপনার সুযোগ দিতে হবে। এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে। হুট করে আপনি কাউকে জোর করে বলতে পারেন না যে তোমাকে 10 কোটি টাকা দামের এই প্ল্যানটা তৈরি করতে হবে তোমার ওয়েস্টগুলোকে ঠিকভাবে ট্রিট করার জন্য। তাকে একটা সময় দিতে হবে, আপনাকে মানুষটাকে অভ্যস্ত করতে হবে, মানুষটাকে রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে যে কেন তার এই কাজগুলো করা উচিত। ঠিক একইভাবে শুধু যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আপনি এটা বলবেন তা না। এখন যেরকম বিভিন্ন, বিশেষ করে গার্মেন্ট সহ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লায়েন্স আছে, তারই অংশ এটা। আপনাকে প্রত্যেকটি সাধারণ মানুষ, ছাত্র থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক থেকে শুরু করে একজন ছোট দোকানদার থেকে শুরু করে ডিপার্টমেন্ট স্টোর, এরকম প্রত্যেকটা মানুষকে আপনার আগে উপলব্ধি করাতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে এই বিষয়টাতে। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? এটা একটা একটু লম্বা বিষয়, পলিউশনের যে বিষয়টা বা পরিবেশের যে বিষয়টা আপনি যেটা বলছেন, অবশ্যই সেটা প্রয়োজন। অবশ্যই সেটা প্রয়োজন, সেটা আমাদেরকে করতে হবে। প্রথম যে প্রশ্নটি আপনার বা আপনার যে কনসার্নটা ছিল এগ্রিকালচারের ব্যাপার, এগ্রিকালচারের বিষয়টা, প্রোডাকশনটা কন্ট্রোলের কথা ঠিক না, বিষয়টা কন্ট্রোল না। তবে অবশ্যই আমাদের কৃষি ডিপার্টমেন্ট এবং আমাদের খাদ্য ডিপার্টমেন্ট এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন আমাদেরকে করতে হবে। যেখানে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এই বছর আলু ভালো হলে কৃষকরা মনে করে আগামী বছর তারা বেশি আলু করবে, কিন্তু তাদের সাথে সেটা কোঅর্ডিনেশন গভর্নমেন্টের, বিশেষ করে এই দুটো ডিপার্টমেন্ট দিয়ে তাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে। আমাদের এই উপজেলা বা থানা পর্যায়ে কিন্তু কৃষি অফিসার আছে, তাদের মাধ্যমে গ্রামে গ্রামে যারা যে আলু চাষ করছে তাকে গিয়ে বলতে হবে এই বছর এত হয়েছে, তুমি যদি আবার আগামী বছর করো আগামী বছর নাও হতে পারে, বা ওয়েদার ফোরকাস্ট কি একটা সম্ভাব্য ফোরকাস্ট দিয়ে তাকে জিনিসটা বোঝাতে হবে যে একটা একটা পরিমিত পরিমাণের যাতে সে উৎপাদনটা করে। আবার রাষ্ট্রে বা সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট থাকতে হবে। কি সেই সাপোর্ট? হতেই পারে আপনি তো প্রকৃতিকে একদম মাপ মতন কন্ট্রোল করতে পারবেন না, বাড়তি হতেই পারে। সেখানে ব্যাকআপ হিসাবে যেটা করা যেতে পারে, আপনি সোলারের কথা একটু আগে বলেছেন, আপনি অবশ্যই জানেন, খুব সম্ভব মনে হয় আপনি এই নিজেই কাজটি বোধহয় করে থাকেন আমি যতটুকু জানি। ছোট ছোট কন্টেনারের মধ্যে কোল্ড স্টোরেজ আপনারা তৈরি করেন, এটা বোধহয় আপনি নিজেই করেন খুব সম্ভব আমি যতটুকু জানি। তো এখন এই যে ছোট ছোট কোল্ড স্টোরেজ, এই সাপোর্টগুলো আমরা গ্রামে 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 দিতে পারি। আমরা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, সমবায় হোক, অথবা কৃষকদেরকে একসাথে করে একটি সমবায়ের মাধ্যমে তৈরি করে দিতে পারি, যেটাতে খরচ খুব কম হবে, কিন্তু কৃষকরা সেখানে তাদের বাড়তি ফসলগুলো স্পেশালাইজ টাইপের যদি কন্টেনার তৈরি করা যায়, যেখানে কৃষকরা তাদের টমেটো বলেন, আলু বলেন, পেঁয়াজ বলেন, যেখানে যেটা হয় জিনিসগুলোকে রাখতে পারে। তখন সেটাকে আবার আমরা যদি জানি, আমাদের কাছে যদি ডাটার মধ্যে থাকে যে কোথায় কোথায় বাড়তিটা আছে, তখন আমরা মার্কেটিং চেনে, ওই দিন যেরকম হচ্ছে যে যারা মিডল ম্যান থেকে তারা বেশি প্রাইস করছে, আমাদেরকে ইকোনমির ব্যাপার একটু কেয়ারফুলি আমাদেরকে যেতে হবে। আমাদেরকে একটা অল্টারনেটিভ মার্কেট চেইনও আমাদেরকে চেষ্টা করতে হবে তৈরি করার জন্য, যাতে আমাদের যেটা ট্রেডিশনাল আছে সেটার বাইপাস করে যদি যাওয়া সম্ভব হয়। কৃষকরা যদি সরাসরি এন্ড কাস্টমার কাছে যেতে চায়, তাহলে সেই সুবিধাটা যদি তারা পায়, তাদেরকে দেওয়া যায়, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সেলিং পয়েন্ট পর্যন্ত। এই সবগুলা সম্ভব, সবগুলা বিষয় কম বেশি যেগুলো আপনি বলেছেন, অনেক কিছু করা সম্ভব, একটু সময় প্রয়োজন। তবে এখানে সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু সরকার একা পারবে না, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি মোটামুটি উত্তর পেয়েছেন আপনার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা অ্যানি, আমি এখানে আমার সাথে এই আলোচনা শুরুর প্রথমেই নরসিংদীর ইঞ্জিনিয়ার আশফাক, উনি একটা কৃষি বিষয়ে প্রশ্ন করেছিলেন, আমি একটু ঘুরে ওই জায়গায় যেতে চাইছি। আহ, ইঞ্জিনিয়ার আশরাফ। দুই ইঞ্জিনিয়ার আশফাক সাহেব, জি। আশরাফ আশরাফ আছেন কি নরসিংদী? আছেন। জি, জি আশরাফ সাহেব, জি বসেন না। আপনি যেটা বলেছিলেন, আমার কাছে এখানে আছে, উপরে আমি নিয়ে এসেছি, কাগজটা আছে, এখন কতটুকু দেখানো সম্ভব আমি বলতে পারছি না। আহ, আপনি যেহেতু এগ্রিকালচার বিষয়ে প্রশ্ন করেছেন এবং একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই কাজটি আমি 2004-এর দিকে করেছিলাম, 3-4-এর দিকে। তখন তো এত কম্পিটিটিভ এতটা ছিল না। আমি মোটামুটি ভাবে একটি সারা বাংলাদেশে একটা ডাটার মতন তৈরি করেছিলাম। তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম
যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে আমার কাছে। তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল, এখন তো স্যাটেলাইট ট্যাটেলাইট অনেক সুবিধা আছে, এখন খুব ইজিলি করে ফেলা যায়। তো মূল বিষয়টি ছিল আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে, যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা এক ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়। এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-04-এর কথা বলছি। আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা, সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে আহ, ওইভাবে করে, যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম 1 বিঘার কতগুলো পুকুর আছে, আমি 1 বিঘা ধরেই পুরো হিসাবটা করব, 2 বিঘা 3 বিঘাও থাকতে পারে, কতগুলো পুকুর আছে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি ভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব, যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, যে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক, রুই মাছ হোক, মাগুর মাছ হোক, পাবদা মাছ হোক, এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব, দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে, এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব। ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে, কতগুলো পেয়ারা বাগান আছে, তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন, এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম। কখনো আপনার সাথে দেখা হলে আমি দেখাবো, এখনো আমার কাছে আছে। থ্যাংক ইউ। এখানে আমি একটা জিনিস অ্যাড করি। ধরুন একটা এলাকায় প্রায় 1000 পুকুর আছে, ঝিল আছে, বিল আছে। কোন কোন পুকুর আছে আমরা হালকা একটু ট্রিটমেন্ট করলে আমরা ঠিক এক আছে। ধরনের মাছ চাষ করতে পারি। কোনটা আছে পরিত্যক্ত, এটাকে আমরা রাখবো না। মানে মোটামুটি টোটাল চিত্র যদি আমি পেয়ে যাই, তাহলে আমি মাছ সবজি থেকে সমস্ত চিত্র পেয়ে যাব। এমনকি আমার বাংলাদেশের ডিমান্ড কি আছে, প্লাস হাইজেনিক ফুড প্রোডাকশনের জন্য আমরা এখানে কোন কোন এলাকা Awesome. নির্ধারণ করব, কোন জমিটা নির্ধারণ করব, যেটা উর্বর জমি, আমার সেটাই সার তো- লাগবে। সেটাই সেটাই এখান বললাম। থেকে আমরা আবার অনলাইনে লাইক ফুড পান্ডার মতো অনলাইনের মতো আমরা একটা সফটওয়্যার ডিজাইন করছি এই ব্যাপারে। ওইগুলো অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি মনে করি আমার কৃষক সে লন্ডনে এক্সপোর্ট করবে, ওইখানে কিছু ক্লায়েন্ট আছে তার কাছ থেকে এই হাইজেনিক ফুডটা চায়, তখন কিন্তু সে ডাইরেক্ট অনলাইন চলে যেতে পারবে। ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম আমি করি জানি তাহলে আপনি যেদিকে যাচ্ছেন, আপনি এখন আমাকে বলছেন, আমি এটা 20 বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছিলাম। ধন্যবাদ। এভাবেই থ্যাংক আমি ইউ ভেরি মাচ। এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে সুন্দর আনসার পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এই প্রধান অতিথি মহোদয়, এই প্রাসঙ্গিক ডক্টর মাহাদি আমিন একটু কথা বলতে চাচ্ছেন। মাননীয় ভারপ্রাপ্ত মহোদয়, আপনার অনুমতি সাপেক্ষে একটু বলছি। আপনি 2013 সালের 24শে জুলাই লন্ডনে একটা বক্তব্য রেখেছিলেন, যার মূল ভিত্তি ছিল 2001 থেকে 6 সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, আপনি যে যুগোপযোগী কাজগুলো করেছিলেন যুগের চাইতে অনেক এগিয়ে, সেটার একটা সারসংক্ষেপ কিন্তু আপনার ওই বক্তব্যে বলেছিলেন। সেটা একটা কপি আমার কাছে এখন আছে। আমি কি একটু আপনার অনুমতি সাপেক্ষে পড়তে পারি? খুবই রিলেটেড হ্যাঁ, এটা। বলেন বলেন। ওখানে আপনি বলেছিলেন যে কৃষি সংক্রান্ত সব ডাটা ও তথ্য যেন একসঙ্গে পাওয়া যায়, সেসব তথ্যের বিশ্লেষণের লক্ষ্যে একটি যুগোপযোগী কৃষি তথ্য ভান্ডার গড়ে তোলা প্রয়োজন। এ তথ্য ভান্ডারের উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতি চিত্র এক স্থানে ধারণ করা, দেশের কোন অঞ্চলে, কোন মৌসুমে, কোন ফসল, কোন হারে, কত খরচে উৎপাদিত হয় তা জেনে সে আলোকে কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনা করা হবে একটি সময়োচিত সিদ্ধান্ত। তাই তথ্য ভান্ডার নির্মাণের ক্ষেত্রে 9টি মূল বিষয় থাকতে পারে। 1, কৃষি পণ্যের খুচরা ও পাইকারি মূল্য। 2, কৃষি উপকরণ। 3, সার ও কীটনাশক। 4, অঞ্চল ভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদন। 5, অঞ্চল ভিত্তিক চাহিদা। 6, হিমাগার ও সংরক্ষণাগার। 7, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ। 8, কৃষি পণ্যের পরিবহন। এবং 9, আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ। আমরা এত বছর পরে যা চিন্তা করছি, আপনি বহু আগে সেটা করে ফেলেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা মিনিট, আমাকে 1 মিনিট একটু সময় দেন। প্লিজ। আমি এই বললাম এ- এই মাঝখানে আহ, আপনারা কন্টিনিউ করেন। চেয়ারম্যান মহোদয়,
আমি সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, উনি বক্তব্য রাখার সুযোগ পায় নাই, এখন আমি 1 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি, শুভেচ্ছা বক্তব্য। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই বাবুল সাহেব 1 মিনিট, একটু সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। আশফাক সাহেব, আপনার থানা বা উপজেলা কোনটা? নরসিংদী 5 রায়পুরা। রায়পুরা না? রায়পুরা। দাঁড়ান, রায়পুরা নরসিংদী। হ্যাঁ, রায়পুরা হইতো। রায়পুরা, এই যে রায়পুরার এটা, এগুলা তখন হাতে করা, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন, এটা প্রায় 20 বছর আগের ম্যাপ, তো কিছুটা ফেড হয়ে গেছে। এই যে তখন এইভাবে করিয়েছিলাম ম্যাপগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি পরিষ্কার বুঝতে পারছি না। এইভাবে লোকেট করা আছে যে নিচে, এটা রায়পুরার, এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখুন রায়পুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখনই আপনার রায়পুরাতে কতগুলো 1 বিঘার পুকুর আছে, কতগুলো 1 বিঘা জমির ভিতরে আপনার আহ ধান ছাড়া ডিফারেন্ট কাইন্ডের কিছু ফসল আছে বা চাষ হয়, আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে, উইচ ইজ মিনিমাম 1 বিঘা, মোর দেন 1 বিঘা এরকম যদি আছে, সেগুলা সব লোকেশনগুলো আছে। এইটা আপনার রায়পুরের ম্যাপ। রাইট, থ্যাংক ইউ। জি, বসুন। সরি বাবুল সাহেব, জি বলুন।